নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের সাত সকালের গ্রাউন্ড জিরোর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। জুনিয়র ডাক্তারদের কাছে আজকের দিনটি অবশিষ্ট রয়েছে। আগামীকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে। এর আগে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছিল যে অনতি বিলম্বে আপনারা কাজে যোগ দিন, আপনারা যে আন্দোলন করছেন আপনারা করতেই পারেন। তাতেও কর্ণপাত করেননি জুনিয়র ডাক্তারেরা, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রায় ৩৫ দিন অতিক্রান্ত, প্রায় ৭ লক্ষ সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামের প্রান্তিক মানুষ, তারা চিকিৎসা পাচ্ছেন না। ৬ থেকে ৭ হাজার জরুরি অপারেশন বন্ধ রয়েছে, ৩২ জনের মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আজকের পরে আগামীকাল যে শুনানি হবে সেখানে কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত তারা জানাতে পারেন। সুপ্রিম কোর্ট কি করতে পারেন সেটা সুপ্রিম কোর্টের বিচার্য বিষয়। তবে যদি সুপ্রিম কোর্ট রুলিং জারি করেন তাহলে কিন্তু এই জুনিয়র ডাক্তারবাবুরা যথেষ্ট বিপদে পড়ে যাবেন। যেভাবে উত্তরপ্রদেশে এসমা জারি করে জুনিয়র ডাক্তারের ওপর প্রত্যাঘাত এনেছিল যোগী সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেরকম কোনো সিদ্ধান্ত নেবেন না। জুনিয়র ডাক্তারদের উপর কোনো রকম বল প্রয়োগ তিনি করেননি। জুনিয়র ডাক্তারবাবুদের সঙ্গে তিনি একাধিকবার আলোচনার জন্য প্রস্তুত ছিলেন। তিনি 4 দিন অপেক্ষা করেছেন জুনিয়র ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করবেন। তারা কিন্তু যে গোঁ ধরেছিলেন যে লাইভ স্ট্রিমিং করতে হবে, ভিডিও করতে হবে, সেই ভিডিওর কপি দিতে হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী সবকটি মেনে নিয়েছিলেন। শুধুমাত্র বলেছিলেন যেহেতু সুপ্রিম কোর্টে এই মুহূর্তে কেসটি বিচার্য রয়েছে তাই তারা লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। গত পরশুদিন শেষ সময় প্রায় 9:30টার কাছাকাছি জুনিয়র ডাক্তারবাবুরা গড়রাজি হয়েছিলেন, কারণ তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত ছিলেন। তখন মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন। তখন আর আলোচনা সম্ভব ছিল না। জুনিয়র ডাক্তারবাবুদের মধ্যে ইতিমধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে। গতকালের ভিডিও বলেছিলাম যে এই 40 জন যে এসেছিল তার মধ্যে 4-5 জন ছাড়া সকলেই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর মানবিক আবেদনে সাড়া দিয়ে বৈঠকে বসতে চেয়েছিলেন। এদের মধ্যে কিন্তু বেশ কিছুটা রাজনীতি প্রবেশ করেছেন, কারণ এদের পিছনে যারা রয়েছেন 3 জন ডাক্তার সিনিয়র, তারা একজন ভারতীয় জনতা পার্টির সমর্থক, একজন অতি নকশালপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত, আর একজন সিপিআইএমের সংগঠনের সঙ্গে যুক্ত। তারাই পিছন থেকে জুনিয়র ডাক্তারবাবুদের নিয়ে রাজনীতি করছেন। কি তারা চাইছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাতে? কেন তারা প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন? কেন তারা রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন? কেন তারা জেপি নাড্ডাকে চিঠি লিখলেন? কেন উপরাষ্ট্রপতিকে চিঠি লিখলেন? তাহলে কি ভারতীয় জনতা পার্টির উপরই তাদের বেশি ভরসা? কারণ যে মেল করা হয়েছে জেপির অফিসের যে কম্পিউটার, সেই কম্পিউটার থেকেই সেই মেলটি করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। জুনিয়র ডাক্তারবাবুদের এই বিভাজনে বেশ কিছু ডাক্তারবাবু তারা কিন্তু ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন। যে আন্দোলনকারীরা প্রথম দিন থেকে ছিলেন তার মধ্যে 50% তারা কাজে যোগ দিয়েছেন, কারণ বাকি জুনিয়র ডাক্তারবাবুদের একাংশ আজকের মধ্যে তারা কাজে যোগ দেবেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে আগামীকাল রুলিং আসবে সেই রুলিংয়ের যাতে না আসে সেই জন্য জুনিয়র ডাক্তারবাবুদের একাংশ ইতিমধ্যেই কিন্তু কাজে ফিরে গেছেন এবং একাংশ আজকের মধ্যে কাজে ফিরবেন। ফলত যে অবস্থা দেখা যাচ্ছে যে জুনিয়র ডাক্তারবাবুদের পক্ষে যারা রয়েছেন সিনিয়র ডাক্তারবাবুরা, তারা কিন্তু যে কালচার এই জুনিয়র ডাক্তারবাবুদের মধ্যে প্রবেশ করাচ্ছেন তা নিয়ে প্রশ্ন উঠছে। জুনিয়র ডাক্তারবাবুরা তো প্রশ্ন তুলছিলেন যে থ্রেড কালচার চালু আছে বিভিন্ন মেডিকেল কলেজে। তাহলে এই সুবর্ণ গোস্বামী তিনি যে থ্রেডটি করলেন
যে যদি জুনিয়র ডাক্তারবাবুদের উপর কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে তারা নাকি কর্মবিরতি পালন করবেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করে দেবেন। তাতে যেভাবে এই 30-32 জনের মৃত্যু হয়েছে সেই মৃত্যু মিছিল বাড়বে, রাজনীতি করতে তাদের সুবিধা হবে। 6 থেকে 7 লক্ষ মানুষ ইতিমধ্যে চিকিৎসা পাননি, 7-8 হাজার অপারেশন বন্ধ রয়েছে। তাহলে এটা কি থ্রেড নয়? আপনারা যে থ্রেড কালচারের বিরুদ্ধে লড়াই করছেন, এখন আপনারা একবারও কি বিচার চাইছেন যে মা এবং বাবা তার সন্তানকে হারিয়েছেন, কর্মক্ষেত্রে যেভাবে তাকে নিয়ে ধর্ষিতা হয়েছেন, যেভাবে খুন হয়েছেন, সেই দাবি আপনাদের রয়েছে? আপনাদের যে নতুন 5 দফা দাবি রয়েছে তার মধ্যে একটিও আরজি করের খুন ধর্ষণের দাবি কিন্তু তার মধ্যে নেই। তাহলে আপনারা কি যে মূল আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলন থেকে আপনারা সরে এসেছেন? তবে ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 4-5 দিন ধরে চেষ্টা করেছেন, একেবারে জুনিয়র ডাক্তারবাবুদের আন্দোলন স্তরে গেছেন এবং যেভাবে তাদের কালীঘাটের বাড়িতে ডেকে নিয়ে এসেছেন, তাদের জোরহাত করেছেন, বারবার তাকে যেভাবে অপমান করা হচ্ছিল তিনি করজোরে বলেছেন আর অপমান করবেন না, অনেক অপমান করেছেন। তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস না করে যেভাবে রাজনৈতিকভাবে জুনিয়র ডাক্তারবাবুরা পরিচালিত হচ্ছেন, তাতে আগামীকাল যদি তাদের ওপর রুলিং সুপ্রিম কোর্ট জারি করে তাহলে কি সিনিয়র ডাক্তারবাবুরা তাদের পাশে থাকবেন না রাজনৈতিক নেতারা তাদের পাশে থাকবেন? তবে জুনিয়র ডাক্তারবাবুদের কাছে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা রয়েছে। হয় কর্মবিরতি প্রত্যাহার করে তারা কাজে ফিরবেন, না হলে যে পবিত্র আন্দোলনকে তারা রাজনীতির আন্দোলনে বিছিয়ে ফেলেছেন সেই আন্দোলন তারা করবেন। কি হবে আগামী দিনের স্বাস্থ্য পরিস্থিতি যে সংকটজনক অবস্থায় রয়েছে তা কি আরো সংকটজনক অবস্থায় যাবে? তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সাহসী একজন নারী, তিনি যে কোনো রকম সিদ্ধান্ত কিন্তু আজকে বিকেলের পর থেকে নিতে পারেন। তবে কোথায় হবে এই সমস্যার সমাধান? আরজি করের মহিলা তরুণী ছাত্রীর যেভাবে মৃত্যু হয়েছে তাতে সিবিআই যেভাবে রাজনীতি করছে, যেভাবে হাস্যকরভাবে সন্দীপ ঘোষকে এই মামলায় যুক্ত করা হয়েছে, যেভাবে এই অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি যাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, যেভাবে তারা গতকাল আদালতে যে তথ্যগুলো তুলে ধরেছেন তাদের বিরুদ্ধে, সেগুলো শুনে ঘোরাতেও হাসবে। সিবিআই কি ছেলে খেলা করতে চাইছেন, নাকি তাদের যে এখানের জয়েন্ট ডিরেক্টর আছেন ভারতীয় জনতা পার্টির একজন নেতা, তার কথাতেই তারা চলতে চাইছেন? কারণ এই অভিযোগ আমার নয়, তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এর পিছনে অর্থাৎ সিবিআই যে তদন্ত করছে তার পিছনে এ রাজ্যের একজন বিজেপির নেতা একেবারে জয়েন্ট ডিরেক্টরের কাজ করছেন, তার কথাতেই কিন্তু সমস্ত তদন্ত প্রক্রিয়া চলছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই আজকের 7 সকালের অনুষ্ঠানটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভ সকাল।